বন্ধুরা স্বাগতম জানাচ্ছি ফজলে রাব্বি লিমন। আজকে আমরা ঘুরতে এসেছি লালবাগ কেল্লা, যা ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি মুঘল সুবেদারের নির্মিত দুর্গ, যা অবস্থিত ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী অবস্থানে। তো আমরা আজকে এগুলো এক্সপ্লোর করবো এবং আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো যে এখানে কী কী দুর্গ আছে, সেই সাথে এগুলো আমরা দেখবো। এটাই হলো সেই পরিবিবির সমাধি। এই ভবনটি মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবিবি নামে পরিচিত। বাংলাদেশের এই একটিমাত্র ইমারতে মার্বেল পাথর, কোষ্ঠী পাথর ও বিভিন্ন রং এর ফুল পাতা সুবাসিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ ৯টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। কক্ষগুলির ছাদ কোষ্ঠী পাথরের তৈরি। মূল সমাধিসৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত। ২০ মিটার বর্গাকৃতির এই সমাধিটি ১৬৮৮ খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত। তবে এখানে পরিবিবির মরদেহ বর্তমানে নেই বলে বিশেষজ্ঞদের অভিমত। কিন্তু এই ভবনটি কত সুন্দর করে একটি মসজিদের ন্যায় তৈরি করা হয়েছিল। আর এটাই হলো সেই হামামখানা। হামাম পার্সি শব্দ, যার বাংলা অর্থ হলো স্নানঘর। এশিয়ার মাইনরে মুসলিম সভ্যতার প্রথম হামাম নির্মিত হলেও এর চূড়ান্ত বিকাশ ঘটে তুরস্ক ও পারস্যে। তুরস্কের অনুকরণে তৈরি লালবাগ কেল্লার এই হামামখানায় রয়েছে গম্বুজ দ্বারা আচ্ছাদিত মোট ৫টি বর্গাকার কক্ষ। প্রতিটি গম্বুজের চূড়ার মাঝে আলো ও বাতাস চলাচলের জন্য গোলাকৃতির ছিদ্র রয়েছে। চারকোনা কক্ষগুলো প্রসাধন, বিশ্রাম, শৌচাগার, গরম ও ঠান্ডা পানির সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো। হামামখানার অভ্যন্তরে উত্তর পাশে একটি চৌবাচ্চা রয়েছে। চৌবাচ্চাটিকে পানির সরবরাহের জন্য তামার তৈরি আগমন ও নির্গমনের নল রয়েছে। কতটা নান্দনিক এটার ডিজাইন, সেই সময় কত সুন্দর করে এটা তৈরি করা হয়েছিল। মেঝের সরবুজের নীল ও সাদা টাইলসগুলো হামামের নান্দনিক আবেদন বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের জন্য পিচ্ছিলতা প্রতিরোধ পৃষ্ঠ হিসাবে কাজ করত। আর এটা শিল্পীর কল্পনায় হামামের ব্যবহার এখানে বোঝানো হয়েছে। বিদেশিদের জন্য ইংলিশে লেখা আছে এবং বাংলাদেশিদের জন্য বাংলায় লেখা আছে। সেই সময় মুসলিম সভ্যতা কতটাই না সুন্দর ছিল যে গোসলের জন্য এত সুন্দর করে একটা ভবন তৈরি করা যায়। এই ভবনগুলোতে বা এই কক্ষগুলোতে বসেই তারা গোসল সেরে নিত। বলা হয়ে থাকে যে হামামখানার দোতলা দরবার হল হিসেবে ব্যবহৃত হতো এবং এখান থেকে বিচার কার্য পরিচালনা করা হতো। তবে কেউ কেউ এই বিষয়ে দ্বিমত পোষণ করেন। তো আমরা এই হামামখানাটি ঘুরে ঘুরে দেখব। এর নান্দনিক সৌন্দর্য এতটাই সুন্দর যে না দেখলে আপনাদেরকে বোঝানো যাবে না। সেই সময় যুদ্ধে ব্যবহৃত একটি কামানও এখানে রয়ে গেছে।
চলুন বন্ধুরা আমরা এটা ঘুরে ঘুরে দেখি এবং ইতিহাস সম্পর্কে আরও আমরা জানার চেষ্টা করি। লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তোরণ। এতে রাজকীয় জৌলুস বিদ্যমান। সুউচ্চ তিনতলা তোরণটির সম্মুখভাগের শীর্ষে দুদিকে দুটি আটকোণার ট্যারেট সমৃদ্ধ মিনার দ্বারা সুবাসিত রয়েছে। ভিতর দিকে দুপাশে দুটি সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে। তোরণের উভয় দিকে প্রবেশের জন্য বড় বড় আকারের খিলান দরজা রয়েছে, যার ছাদের তলদেশে অর্ধগম্বুজ আকৃতির। অভ্যন্তর কক্ষে আদলে তৈরি, যার দুপাশে দুটি ছোট কক্ষ রয়েছে। তোরণের শীর্ষভাগে চার কোণায় চারটি মিনারের উপরে ছোট আকৃতির গম্বুজ ছিল বলে জানা যায়, তবে বর্তমানে দুটি গম্বুজের অস্তিত্ব লক্ষ্যমান। লালবাগ কেল্লা মুঘল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কোষ্ঠী পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশে আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছুর সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত। প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থী পদচারণায় মুখরিত হয় ঢাকা লালবাগ এই এলাকার দুর্গটি। লালবাগ কেল্লার নামকরণ যেভাবে হয়েছিল, স্বাভাবিকভাবে যে কেউ যদি এই নামকরণের কারণে চিন্তা করে থাকে, তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণেই মনে হয় এর নাম লালবাগ রাখা হয়েছে। ধারণাটি মোটেও ভুল নয়। আসলে এর নামকরণ করা হয়েছে এলাকার উপর ভিত্তি করে, তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোনো প্রভাব ছিল না। একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্য মুঘল সম্রাট হিসেবে ছিলেন, তবে তার অল্প সময়ের মধ্যে তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি। তিনি তাজমহল তৈরির জন্য বিশ্ববহনে ব্যাপক সমাদৃত। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয়। সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়, কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করে দেন। কাজ থেমে যাওয়ার প্রায় 1 বছর পরে পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের। তবে শায়েস্তা খাঁ পুনরায় কাজ শুরু করার প্রায় 4 বছর মাথায় আবার দুর্গের কাজ বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি। নবাব শায়েস্তা খাঁ এর মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণে মূলত শায়েস্তা খাঁ লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিদ্রূপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে। পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝে সমাহিত করা হয়, যা আজ পরিবিবির সমাধি নামে পরিচিত। তো বন্ধুরা, আপনারা এই লালবাগ কেল্লায় যেভাবে যাবেন, ঢাকার মধ্যবর্তী অবস্থানে হওয়ায় যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন। তবে ঢাকার গুলিস্তান, শাহবাগ বা কার্জন হলের সামনে হতে রিক্সা, সিএনজি
বা ট্যাক্সির যোগে ঢাকা লালবাগে যাওয়া যায়। আপনার কাছ থেকে রিক্সা ভাড়া নেবে 50 থেকে 100 টাকা, আর সিএনজিতে নিলে 150 থেকে 200 টাকা।